ক্যান্টনমেন্ট থেকে একটা দলের জন্ম হয়েছে, সেই দল এখনো এই দলের ১ নম্বর দল। নির্বাচনে আগেই মানে সংসদে এটা রদ করলেন এবং আবার কেয়ারটেকার সিস্টেম ইন্ট্রোডিউস করলেন, কিন্তু উনি আগেই বলেছিলেন যে এইটা দরকার হচ্ছে যেহেতু উনি এটাকে বদলাতে চান। আমি দেখেছি বিএনপির অনেকগুলো রাজনৈতিক কাজে খুব ব্যর্থতা আছে, এই জিনিসটা তারা প্রচারেই নিতে পারেনি যে এটা বেগম জিয়া এই সিদ্ধান্ত নিয়েই নির্বাচনটা করেছিলেন। বরঞ্চ আওয়ামী লীগ প্রচার করেছে যে আন্দোলনের চাপে হয়েছে। আন্দোলনটা আওয়ামী লীগ করেছে, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু বেগম জিয়া যেটা করেছেন মাত্র কতদিন, 15 দিন বা 20 দিনের মাথায় তো চেঞ্জ করে ফেললেন উনি। এটাকেও আমি একটা হিস্টোরিক্যাল ব্যাপার মনে করি। মানে ধরেন আমাকে যদি আলাদা করে জিজ্ঞেস করেন আপনার জন্য বেগম জিয়ার জন্য কোনো স্পেশাল রেসপেক্ট আছে, তাহলে আমার এই দুটো ব্যাপার, একটা হচ্ছে তার মানে সুইচিং ওভার টু পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম অ্যান্ড দিস 13th অ্যামেন্ডমেন্ট, এটা 13th তো, এই 13th অ্যামেন্ডমেন্ট, এইটার জন্য আমি মনে করি যে মানে উনি ওই যে শেখ হাসিনা বলতো না, ও তো কী বলে 8 পাস, এই ওই কী বলতো, মানে এত মানে আমার কাছে ফিল্ডই লাগে। এই শেখ হাসিনা এমএ পাস করেও যে মূর্খের মতো কথা বলেছেন বহু জায়গাতে, মানে শিক্ষাকে অবমান করে কথা বলেছেন, ওই তুলনায় বেগম জিয়ার মানে ফর্মাল এডুকেশন যাই থাকুক, কিন্তু পলিটিক্যালি সিদ্ধান্তগুলো কিন্তু সুপারব ছিল, এটা অনেক শিক্ষিত মানুষও নিতে পারতো না। এবং এই কারণে বেগম জিয়া এখনও পর্যন্ত আছেন। মানে একটা ক্যান্টনমেন্ট থেকে একটা দলের জন্ম হয়েছে, সেই দল এখনও এই দলের 1 নম্বর দল, জনপ্রিয় দল। অনেক ভুল হয়তো আছে বিএনপির, অনেক অন্যায়ও আছে, অনেকগুলো জিনিস হয়েছে যেটা জনগণের পক্ষে যায়নি, হতে পারে, কিন্তু সব মিলে তো একটা মানুষকে আপনি বা একটা দলকে বা একটা বিষয়কে আপনি মূল্যায়ন করেন, সেটা যদি ধরেন তার আলাদা করে আমি মনে করি বেগম জিয়া তার ওই লেভেল থেকে এই জায়গায় পারফরমেন্স থেকেই তিনি আলাদা হয়ে গেছেন অন্য নেতাদের চেয়ে। আমি মনে করি যে এটা তার বড় অর্জন এবং এইভাবেই তাকে দেখা উচিত। এবং ধরেন সর্বশেষ এখন খুবই সিক, কী হবে আমি জানি না, ব্যক্তিগতভাবে দোয়া করি তার জন্য সুস্থ হয়ে উঠুক, কিন্তু এও ঠিক যে এই সময় গত 15 বছর আওয়ামী লীগ আমলে যে অন্যায় অত্যাচার তার উপর হয়েছে এটাও সীমাহীন। তার আজকের এই অসুস্থতার পেছনে ওই নির্যাতনটাই কারণ তা বলবো না, কিন্তু মানসিকভাবে একটা মানুষ ভেঙে যাওয়ার কথা। কিন্তু মানে 2 কোটি টাকার বিরুদ্ধে একটা মামলা, সেই টাকা সুদে আসলে 8 কোটি টাকা হয়ে গেছে। যে ব্যাংকে রাখার কথা ছিল সেখানে রাখেন, অন্য ব্যাংকে রেখেছেন, এটা একটা সিস্টেমের ভায়োলেশন, কিন্তু ওর মধ্যে চুরি নেই, ওর মধ্যে অপরাধ নেই। এগেন আমি বলবো এটাও বিএনপি যে খুব স্ট্যাবলিশ করতে পেরেছে তা আমি মনে করি না। মানে মাঝে মাঝে এগুলো আমি বলেছি, ওই তুলনায় ওরা বলে এরকম লাগে আমার কাছে। তো আমি তো বিএনপি করি না, আমি মানে বিএনপির ভালোবাসা থেকে বেগম জিয়ার প্রতি বিশেষ অনুরাগ থেকে বলি, আমি অনেক রাজনীতিতে এই সত্য আমাকে বলা উচিত, এবং যেটা ভুল সেটাও আমি বলবো, সেটা এইখানে প্রাসঙ্গিক হচ্ছে না বলছি না। কিন্তু এই অত্যাচার নির্যাতন সত্ত্বেও তিনি সর্বশেষ, যেমন ধরেন আরেকটা বিষয় বলি, আমি কথা আসলো বলে মনে হলো, প্রফেসর ইউনূস যখন তারেক রহমানের সঙ্গে বসতে চাইলেন, প্রায় সর্বত্রই আমি এটা দেখেছি, ইভেন তারেক রহমান খুব দ্বিধান্বিত ছিলেন, তা বসতে চাচ্ছেন না। তার যারা উপদেষ্টা মণ্ডলীতে বা যারা তার সাথে আছেন তারা চান নাই যে উনি বসুক, তখন বেগম জিয়া উদ্যোগ নিয়েছিলেন তার সাথে বসাবার জন্যে। এবং ওই বৈঠক বিএনপিকে আজকে মানে ওই যে কী বলে আপনার মানে ধ্বংসস্তূপ থেকে একটা ইয়েতে তুলে দিয়েছে। বিএনপি এখন এরকম জায়গায় এসছে যে বিএনপি ইজ কমান্ডিং দি পলিটিক্স। কতখানি রাইটলি পারছে ওই আলোচনা করছি না, কিন্তু ওই আলোচনার পর থেকে মানে এমনিতে তারেক সাহেবেরও ইমেজ বেড়ে গেছে, প্রফেসর ইউনূস চলে যাচ্ছেন লন্ডন পর্যন্ত টু টক টু হিম, একটা বিরাট অনারের ব্যাপার। এবং তারপর থেকে রাজনীতি বা নির্বাচনের পথটা খুলে গেছে, যেটা ব্লকড হয়ে যাচ্ছিল মনে হচ্ছে, সেগুলো উনি সিদ্ধান্ত দিয়েছেন। সব কিছু মিলে মানে আই বি হ্যাপি উনি যদি সুস্থ থাকতেন। এখন যে ট্রানজিশনটা চলছে, এই ট্রানজিশনে যদি উনি প্রেজেন্ট থাকতে পারতেন, আই এম সরি, এটাই ভবিতব্য, উনি এটাতে থাকতে পারবেন না।
জীবিত থাকবেন হয়তো, কিন্তু ওই সুস্থ থাকবেন না। যেরকম ওই সেনা দিবসে তাকে নিয়ে যাওয়াটা তার স্বাস্থ্যের জন্য টু মাছ হয়েছে। এখনও 3টা আসনে দিয়েছে, উনি কোথাও কি যেতে পারবে ফিজিক্যালি তাই তো এখন আমরা জানি না। মানে তার উপরে কোনো স্ট্রেসই দেওয়া উচিত। উনি যদি জীবিত থাকেন, কথাবার্তা বলতে পারেন, শেষ করতে পারেন, তবু বিএনপির জন্য এবং বিএনপির জন্য হবার কারণে দেশের জন্য সেটা একটা পজিটিভ ডাইরেকশন সেট করতে পারে। সুভাষিস বারে তার জন্য আমার দীর্ঘায়ু কামনা করা ছাড়া অন্য কিছু বলবারই থাকতে পারে না। বিএনপি এখন কোনো জোটে বিশ্বাস করে না। বিএনপি কিন্তু জোটের কথা বলে না, তারা নির্বাচনী সমঝোতার কথা বলছে। যখনই শব্দটা নির্বাচনী সমঝোতা বলছে, জোটের সাথে তার পার্থক্য হলো জোটে একটা সীমারেখা থাকে, একটা বাউন্ডারি থাকে। সেই বাউন্ডারিটা পলিটিক্যাল, ইথিক্যাল, মোরাল সব দিকে। কিন্তু সমঝোতা যখন বলেন তখন আপনার সাথে আমার বহু ব্যাপারে গরমিল আছে, কিন্তু এই সিটে আপনার সাথে সমঝোতা করলে আমার বেনিফিট, ইট ইজ জাস্ট দ্যাট। এটাই ওনারা বলছে, এর বাইরেরা। ধরেন আমি যেরকম করে বললাম এরকম করে তারা ব্যাখ্যা করেননি, কিন্তু কথার মানে তাই। 28টা সিট বাকি আছে প্রোভাইড করার জন্য, বা সবাইকে যদি দিতে চান তাও তো দল 38টার বেশি আছে। আপনি ধরেই নিয়েছেন অনেকগুলো বাদ দিয়ে দেবেন। আপনি ধরেই নিচ্ছেন এরপরেও আবার বিএনপি যেমন আমাদের সঙ্গে আলোচনার সময় বলেছে যে এখন তো আর ধানে শীষ দিয়ে ভোট করতে পারছেন না, কারা কারা জিতবে এটা দেখে আমাদের ভোট দিতে হবে। আমি তাদের জিজ্ঞেস করেছি আপনারা যতগুলো নমিনেশন দিয়েছেন তাদের মধ্যে কতগুলো জিতবে। আপনি ঠিক আছে মেজরিটি জিতেন, বাকি তো জিতবে না। তো এরকম করে ধরেন জোটের যারা নেতা 1 নাম্বার টপার যারা, তাদের একটা কনফার্ম করেন, তারা সেটাও করেননি। ফলে আপনি যদি জিজ্ঞেস করেন যে সবার প্রতি কি জাস্টিস তারা করছেন, তারা জাস্টিস করতে পারবেন না। এখন এই জন্যে আমি বিএনপিকে ঠিক দোষ দিব না। বিএনপির ওই যে ইমার্জেন্সি এখন যদি আলোচনা হয়, একটু আগে বেগম জিয়া সম্পর্কে বললাম, দল কিন্তু ওই রকম করে হয়নি যত ডিসিপ্লিন জামাত ইসলাম হয়েছে। তাদের মধ্যে তো কোনো সমস্যা হয়নি, অন্য দলের মধ্যে সমস্যা হয়নি। বিএনপি তো খুনাখুনির মতো হওয়ার মতো অবস্থা। আপনি একটা উন্নত গণতন্ত্র, একটা কোয়ালিটি ডেমোক্রেসি করবেন সেটা বলছেন, কিন্তু আপনার দলই সেই কোয়ালিটিতে যায়নি, তাহলে করবেন কীভাবে? এটা আপনাকে আগে বুঝতে হবে যে আমার দল ওই কোয়ালিটিতে আসেনি। এখন থেকে আমি সেই কোয়ালিটি করবার জন্য স্ট্রাগল করব। বিএনপি সেই স্ট্রাগল করছে আমি দেখছি না। মানে আমার নিজের জায়গায়, আমার নিজের এলাকার অভিজ্ঞতা থেকে আমি জানি, আমার জেলার অভিজ্ঞতা থেকে আমি জানি, এটা হয় কি দলের মধ্যে যদি এই চর্চাটা থাকে, আমার 5জন যোগ্য লোক আছে, আমি তো 5জন দিতে পারবো না, একজন দেবো, কিন্তু বাকি 4জনকে অসম্মান করব না, বাকি 4জনকে ডাউনগ্রেডও করব না। প্রত্যেকেই মনে করবে যে আমি সম্মানের সাথে আছি, আমাকে মানুষ মনে করছে, নেতৃত্বের মর্যাদা দেওয়া হচ্ছে, তাহলে দল হতে পারে। এই যে কালচারটা গড়ে তোলা, এটা কিন্তু শুরু থেকে করতে হয়। এখন আজকে আমি এটা বললে বিএনপি তার এটা জবাবে কিছু বলতে পারবে না, কিন্তু বিএনপি এটা করতে পারে নাই। এই জন্যে বিএনপি একবার সিদ্ধান্ত নিয়েছিল যে আসনগুলো বদলাবে, যে 32টা কতগুলো চেঞ্জ করবে। 2-3 দিনের মধ্যে আমরা শুনে যে করলে সব জায়গায় বিদ্রোহ হবে, এবং সেই বিদ্রোহ তারা থামাতে পারবে তা আশা করছে না। আর এখন তো বিএনপি আমি মনে করি একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গেল। বেগম জিয়া দেশে থাকছেন না, উনি বাইরে গেলে কবে ফিরতে পারেন? 1 মাস, 1.5 মাস। যতদিন উনি বাইরে আছেন ততদিন তারেক রহমান দেশে ফিরতে পারবেন? যদি উনি লন্ডন যান তাহলে ফিরতে পারবেন? এমনি তো উনি ফেরেন নাই। এখন বেগম জিয়াও নাই, তারেক জিয়াও নাই, তারপরে দলটা কীরকম করে করবেন? তারেক রহমান ডাইরেক্টলি কন্ট্রোল করবার চেষ্টা করে এগুলো সামাল দিতে পারেননি। যখন ওনারা ওইখানে ব্যস্ত থাকবেন, এবং সেইখানেও কোন দিন কী অবস্থা হবে বেগম জিয়া তা তো আপনি জানেন না। আপনি হয়তো ঢাকাতে একটা বড় সমস্যা শুনলেন, কিন্তু সেদিন করি ওইখানেও একটা সমস্যা চলছে তার হেলথ নিয়ে, কথাই বলতে পারবেন না হয়তো। তার মানে লোকাল লিডারদের উপর নির্ভর করতে হবে। লোকাল লিডারদেরকে আপনি ওই রকম মর্যাদার জায়গায় আনতে পারেননি এখন পর্যন্ত। ইটস এ বিগ ক্রাইসিস আমি মনে করি। এবং এখন এই ক্রাইসিসটা মনে করে আমি কিন্তু বিএনপিকে দোষারোপ করছি না যে ওরা পারছে না। আমি দেখছি যে এই পদ্ধতিটা এইরকম হয়েছে যে এর চেয়ে বেশি তারা কিছু করতে পারবে না।